হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে বইটা সলভ করছিলাম, সেই বইটার আজকের ক্লাসটা হচ্ছে 20 নম্বর ক্লাস। ঠিক আছে, আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। দেখো ফার্স্ট কোশ্চেন এই আমাদের কি বলা আছে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, তো এখানে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই, অনেকটা কোশ্চেনটা অনেকটা বড় হবে। আর পরীক্ষা হলে কি করতে হবে, আমাদের 1 মিনিটের কম সময়ে আমাদের অ্যান্সার করতে হবে। তো এখানে আমাদের যে বেসিক কনসেপ্ট, সেটাও আমাদের এখানে শিখে লাভ নেই, যেহেতু শর্ট ট্রিক্সটাই আমাদের কাজে লাগবে। যদি এখানে যে শর্ট ট্রিক্সটা শেখাবো, ও পরীক্ষা হলে তোমরা সেখানে অ্যাপ্লাই করবে, যে কোনো উৎপাদক বিশ্লেষণে কিন্তু অ্যান্সার চলে আসবে। মেন কথা আমাদের কি 1 নম্বর, আর এখানে ওখানে তোমাদের মানে ডিটেলসে করতে হবে না, ওখানে তুমি শর্ট ট্রিক্স করে তোমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো এবার তুমি যত সময় মানে কম সময়ে করতে পারো। দেখো অঙ্কটা আমরা কিভাবে করব, অপশন টেস্ট। কীরকম অপশন টেস্ট, প্রথমে আমি এ এর মান যে কোনো একটা কিছু ধরবো, এমন কিছু ধরবো মানে 1 থেকে শুরু করে একবারে 9 পর্যন্ত, শূন্য ধরবে না। তো 1 থেকে 9 পর্যন্ত। এবার যদি আমি 2 ধরি, 3 ধরি, তো এখানে কিউব আছে, একটু কঠিন হবে। তো এখানে আমি এক কাজ করব, এর মানটাকে 1 ধরবো। তাহলে এখানে 35, প্রথমে আমি কত লিখব, 35 মাইনাস, প্রথমে 35 মাইনাস যেটা আছে সেটাকে লিখলাম। এবার এ কিউব আছে, ঠিক আছে, এ কিউব। এবার এর মানটাকে আমি 1 নিচ্ছি। তাহলে 1-এর কিউব কত হবে, তাহলে এ সমান আমি কত নিলাম, এ সমান আমি 1 ধরলাম। ঠিক আছে, তোমরা 2, 3 যাই হতে পারো। তো এবার যদি তুমি কথার কথা যদি 7ই ধরো, তাহলে এবার 7-এর কিউব করতে অনেকটা কঠিন সময় মানে টাইম লাগবে, তাই আমি এখানে 1 ধরলাম। তাহলে এখানে 1-এর কিউব কত হচ্ছে, 1-এর কিউব হচ্ছে 1 প্লাস 6a এর স্কোয়ার। তাহলে 6a এর স্কোয়ার, এর স্কোয়ার মানে 1, তাহলে 1-এর স্কোয়ার মানে 1, তাহলে 6 ইন্টু 1 মানে হচ্ছে 6, মাইনাস 12 ইন্টু এ অর্থাৎ 12। প্রথমে যোগের কাজটা করো, তাহলে 35 আর 6 যোগ করলে কত হবে, 41। 41 থেকে 1 মাইনাস করলে কত হবে, 40 হবে। 40 থেকে আবার 12 মাইনাস করো, 40 থেকে 12 মাইনাস করলে কত হবে, 28 হবে। তাহলে এটাকে আমরা সলভ করে কত পেলাম, 28 পেলাম। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের এখানে এ এর মানটা বসিয়ে আমাদের অ্যান্সার করলে কিন্তু যেটাতে 28 আসবে সেটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। প্রথম অপশানটা আমরা দেখব, এ এর মান যদি 1 রাখি, তাহলে এখানে কত হচ্ছে, 5 আর 1 হচ্ছে 6 গণিত। এবার এখানে এর মান মানে 1-এর স্কোয়ার 1 মাইনাস 1 প্লাস 7, তাহলে প্লাস মাইনাস কাটা গেল, তাহলে 6 7 42, কিন্তু আমাদের আনতে হবে কত, 28 আনতে হবে, কিন্তু আমরা এখানে কত পেলাম, 42 পেলাম। তাহলে প্রথম এ অপশান হবে না। এবার সি অপশান দেখব, তাহলে 5 এর মানটা হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে কত, 5 মাইনাস 1 মানে হচ্ছে 4 গণিত। এর স্কোয়ার মানে 1-এর স্কোয়ার 1, এদিকে হচ্ছে 1-এর স্কোয়ার 1 মাইনাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 7, তাহলে এদিকে কাটা গেল, তাহলে এদিকে 7 পড়ে থাকলো, তাহলে 4 7 28, তাহলে এটাই আমাদের স্যাটিসফাই করছে। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে কারেক্ট উত্তর এই প্রশ্নের। ঠিক আছে, এই কোশ্চেনের আমাদের কারেক্ট উত্তর কত কি হবে, সি হবে। এরপর পরবর্তী কোশ্চেন, দুটি মূলদ সংখ্যার গুণফল -12/25 হয়, তবে একটি সংখ্যা 36/85 হলে অপরটি কত হবে। দুটি সংখ্যার গুণফল এত বলা আছে, তা একটা সংখ্যা আমাদের এত বলা আছে, তাহলে অপর সংখ্যাটা কত হবে, এটা অপশন ধরেও অ্যান্সারটা করতে পারো। অপশন ধরে কিভাবে তাড়াতাড়ি অ্যান্সারটা হবে, তাহলে এখানে আমি 36/85 আমি এটাকে লিখছি। ঠিক আছে, 36/85 এটাকে লিখলাম। এটার সাথে কত গুণ করতে হবে যেন আমাদের আসে -12/25। তো এখানে আমাদের এটা আছে প্লাসে, কিছু নেই মানে প্লাস আছে। এবার যদি আমি অপশান এটাকে রাখি, তো এটাও আমাদের প্লাসে থাকবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে, কিন্তু আমাদের আনতে হবে কি, মাইনাস আনতে হবে। তাহলে আমাদের একটা সংখ্যা মানে অপর ভগ্নাংশটা আমাদের কিন্তু মাইনাস রেখে গুণ করলে কিন্তু অ্যান্সার আসবে। তাহলে অপশান এ তো হবে না, অপশান বিও হবে না, কারণ 15/17 যদি আমি রাখি, তাহলে কত হবে, এখানে আমাদের মাইনাস আসবে না, কারণ এর আগেও প্লাস আছে। ঠিক আছে, তাহলে এটাকেও আমরা চেক করব না। এখানে দেখো মাইনাস দিয়ে একটা আছে, এবার এটাকে আমি চেক করব, যেহেতু একটা প্লাস আছে একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে তবেই তো এখানে মাইনাস হবে। তাহলে এখানে মাইনাস কত হচ্ছে, 17/15।
তিন দিয়ে 5 17 85, তাহলে এদিকে হচ্ছে কত 5, 3 দিয়ে কাটা দাও 3 12 36, 3 দিয়ে কাটো 3 5 15, তাহলে এদিকে ওপরে কত হচ্ছে, ওপরে হচ্ছে 12 আর তলায় হচ্ছে কত 5 5 25, আর প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এদিকে -12/25। ঠিক আছে, এবার উত্তরটা চলে এলো। ঠিক আছে, এখানে অপশন ধরেই কিন্তু অ্যান্সারটা তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, কেন আসবে তা এখানে একটু লজিক আছে, যে এখানে প্লাস আছে, এখানে আমাদের মাইনাস রাখতে হবে, তবে প্লাসে মাইনাসে গুণ করে তবেই তো মাইনাস আসবে। এবার এখানেও দেখো এটা তো প্লাস ছিল, পরীক্ষা হলে এটা কিন্তু অ্যান্সার না করেও কিন্তু আমাদের অ্যান্সার চলে আসতো, মানে কোশ্চেনটা সলভ না করেও, কারণ তিনটাতেই প্লাস আছে। যদি আমি প্লাস রেখে যদি রাখি তাহলে প্লাসে প্লাসে প্লাস হতো, কিন্তু এখানে আমাদের মাইনাস চেয়েছে। ঠিক আছে, এভাবে অ্যান্সারগুলো করবে। প্রতি কিলো গমের বর্তমান মূল্য হচ্ছে 20 টাকা এবং পূর্বে এই মূল্য ছিল 25 টাকা। পরিবারের খরচ একই রেখে গমের ব্যবহার বৃদ্ধি পাবে। তাহলে বর্তমান যে মূল্য সেটা হচ্ছে 20 টাকা। আগে মূল্য কত ছিল, এটা হচ্ছে বর্তমান। আগে কত ছিল, আগে ছিল 25 টাকা, এখন হচ্ছে 20 টাকা। এবার বলা আছে পরিবারের খরচটা বর্তমান হচ্ছে 20 টাকা, মানে কমে গেছে, বর্তমানে কমে গেছে, তাহলে খরচ সে একই রাখবে, মানে সে 25 টাকাই রাখবে। তাহলে গমের ব্যবহারটা কত বৃদ্ধি করতে হবে, তাহলে এখানে 25 থেকে মানে 20 ছিল, আগে 25 করতে হবে, তাহলে কত বৃদ্ধি করতে হবে, 5 বৃদ্ধি করতে হবে। কত থেকে বৃদ্ধি করছে, 20 থেকে বৃদ্ধি করতে হবে, ইন্টু পার্সেন্টেজের 100। 5 দিয়ে কাটা দাও 4 5 20, 4 দিয়ে কাটা দাও 4 25 100, 25% হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, 25%। একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7। তবে বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত টাকা। তাহলে এখানে আমাদের প্রথমে কত বলা আছে, 1 টাকা 50 পয়সা 25 পয়সা। তাহলে 1 টাকা লিখলাম, 50 পয়সা, 50 পয়সাটাকে টাকা করলে কত হবে, 1/2 টাকা হলো। আর 25 পয়সার টাকা করলে কত হবে, মানে 100 দিয়ে আমি ভাগ করছি জাস্ট, অর্থাৎ 1/4 টাকা হলো। এখানে মুদ্রার সংখ্যা অর্থাৎ কয়েন যে রেশিও, সেটার যে রেশিও সেটা কত বলা আছে, 2:3:7 বলা আছে। এবার এখানে মুদ্রা যতটা আছে, কিন্তু এখানে 384টি মুদ্রা আছে, কিন্তু এখানে আমরা কতটা মুদ্রা আছে, 7 3 10 12টি মুদ্রা আছে, 12 ইউনিট মুদ্রা আছে, কিন্তু বলা আছে কত 384টি মুদ্রা। তাহলে 12 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত, 384। তাহলে এটা বলতে পারি এই 12 ইউনিটের ভ্যালুই হচ্ছে 384। ঠিক আছে, তাহলে 1 ইউনিট সমান কত হবে, তাহলে এদিকে হচ্ছে 3 12 36 আর 12 2 24। তাহলে এখানে মুদ্রা কতটা হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 32। 1 ইউনিটের ভ্যালু 32, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে হচ্ছে 64টি মুদ্রা আছে। 3 ইউনিটের ভ্যালু কত হবে, 96টি মুদ্রা আছে। আর এদিকে 7 ইউনিটের মান কত হবে, তাহলে 7 2 14 4 হাতে থাকলো, 7 2 14, 3 7 21 আর 1 22, 224টি মুদ্রা আছে। এবার আমাদের কি চেয়েছে, প্রাইস মুদ্রাগুলির মোট মূল্য কত টাকা, মানে আমাদের প্রাইসের রেশিওটা চেয়েছে। ঠিক আছে, রেশিও তো চাইনি, মানে জাস্ট আমাকে মানটা বের করতে হবে। তাহলে 64টি মুদ্রা আছে, 64টি কয়েন আছে। 1 টাকার কয়েন 64টি কয়েনে কত টাকা হচ্ছে, ভালো করে বুঝবে। 1 টাকা আমাদের আছে আর কয়েন হচ্ছে 64টা, তাহলে 1 টাকার 64টা কয়েনে কত টাকা হচ্ছে, 64 টাকা হচ্ছে, অর্থাৎ 64 গুণিত 1। এবার 96টা কয়েন আছে, টাকা হচ্ছে 1/2, তাহলে এখানে 96 এর সাথে 1/2কে গুণ করো, তাহলে এত টাকা হচ্ছে। 224টা কয়েন আছে আর টাকা হচ্ছে কত, 1/4 টাকা, তাহলে মোট কত টাকা হচ্ছে। এইটার যেমন প্রথমটা যেমন গুণ করলাম, প্রতিটাই আমরা গুণ করব। তাহলে প্রথমে হচ্ছে 64 টাকা, তারপরে এটা 2 দিয়ে কাটা দাও, 4 2 8, 8 2 16। এদিকে এটাকে 4 দিয়ে কাটা দাও, অর্থাৎ 4 5 20, 4 6 24, 110 120। আর এদিকে কত হচ্ছে, 120 100
168, ঠিক আছে। এটাকে যোগ করে টোটাল প্রাইস আমাদের চেয়েছে যে তবে বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত টাকা। তাহলে এখানে মুদ্রাগুলির আমরা মোট মূল্য পেয়ে গেলাম, একটা 64 টাকা, তারপর একটা 48 টাকা, আর একটা হচ্ছে 56 টাকা। টোটাল কত টাকা হচ্ছে? টোটাল হচ্ছে 168 টাকা, ঠিক আছে। টোটাল হচ্ছে 168 টাকা হয়ে যাবে। কারেক্ট উত্তর অপশন সি। রহিম আর তার কাকুর বয়সের পার্থক্য 30 বছর। 7 বছর পর যদি তাদের মোট বয়স 66 বছর হয়, তাহলে রহিমের কাকুর বর্তমান বয়স কত হবে? রহিমের বয়স যদি আমি এক্স ধরি, তাহলে তার কাকুর বয়স কত হবে বলো তো? তাহলে আমি তার কাকুর বয়সটাকে আঙ্কেল ধরছি, ঠিক আছে। তার কাকুর বয়স পার্থক্য, তাদের বয়সের পার্থক্য বলা আছে 30 বছরের, তাহলে তার কাকুর বয়সটা হবে এক্স প্লাস 30, যেহেতু বড়। এবার এখানে তুমি যদি রহিমের কাকুর বর্তমান বয়স, অর্থাৎ তার কাকুর বয়সটাকে তুমি যদি এক্স ধরতে, তাহলে রহিমের বয়স এক্স মাইনাস 30 করতে পারতে না। কেন? কারণ ওখানে আমাদের ক্যালকুলেশনে অসুবিধা হবে। জাস্ট ছোট থেকে বড়টা করবে, যে রহিমের বয়স যদি এক্স হয়, তাহলে তার কাকুর বয়স কত হবে? এক্স প্লাস 30। এদের দুজনের যে পার্থক্য সেটা কত? 30 ইউনিটের পার্থক্য বা 30 বছরের পার্থক্য এখানে বলাই আছে। এবার 7 বছর পর যখন বলবে যোগ করব, আগে যখন বলবে তখন কি করব? বিয়োগ করব। 7 বছর পরে বলা আছে, তাহলে রহিমের বয়স কত হবে 7 বছর পরে? এক্স প্লাস 7 হবে। তার কাকার বয়স কত হবে? এক্স প্লাস 30 প্লাস 7 মানে কত? এক্স প্লাস 37 হবে তার কাকুর বয়স। এবার এখানে বলা আছে তাদের মোট বয়স কত? 66। তাহলে এখানে তাদের মোট বয়সটাকে অর্থাৎ যোগ করে দাও, তাহলে যোগ করলে কত হবে? 66 বলা আছে। এটা হচ্ছে আমাদের শর্তানুসারে। এক্স আর এক্স যোগ করলে কত হবে? 2x হবে, প্লাস 7 আর এদিকে কত হচ্ছে? 7 7 14 অর্থাৎ 44। এইটা ইকুয়াল টু কত? এইটা ইকুয়াল টু হচ্ছে 66, প্লাস 44 এদিকে গেলে মাইনাস 44 হয়ে যাবে। তাহলে 2x সমান কত? 2x সমান হচ্ছে 22। তাহলে এখানে 2 দিয়ে কাটা দিলে কত হবে? 11। তাহলে 2 দিয়ে কাটা দিলে কত হবে? 11। এক্স এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম? 11 পেয়ে গেলাম। রহিমের কাকুর বর্তমান বয়স চেয়েছে, তাহলে রহিমের বয়স আমরা কত পেলাম? এক্স, অর্থাৎ এক্স এর মান, রহিমের বয়স হচ্ছে 11, কিন্তু তার কাকুর বয়স কত? তাহলে 11 প্লাস 30, 11 প্লাস 30 সমান হচ্ছে 41। তাহলে তার কাকুর বয়স হবে 41 বছর। একটি জেলায় জনসংখ্যা 2,96,000, এর মধ্যে 1,66,000 জন পুরুষ। মোট জনসংখ্যার 50% স্বাক্ষর। যদি পুরুষদের মধ্যে 70% স্বাক্ষর হয়, তবে মহিলাদের মধ্যে কতজন স্বাক্ষর? এখানে নিরক্ষর বলে কিছু চাইনি। মোট জনসংখ্যা হচ্ছে 2,96,000। মোট জনসংখ্যার 50% কি বলা আছে? স্বাক্ষর বলা আছে। তাহলে এখানে টোটাল জনসংখ্যার, অর্থাৎ টোটাল জনসংখ্যার পপুলেশনের যে স্বাক্ষর, অর্থাৎ লিটারেচার, ঠিক আছে, এল দ্বারা সেটাকে প্রকাশ করছি। টোটাল পপুলেশন লিটারেচার অর্থাৎ মোট জনসংখ্যার স্বাক্ষর কতটা? তাহলে এখানে 2,96,000 তো আমাদের কি জনসংখ্যা, ওই জনসংখ্যার 50% মানে কত? 1/2 হচ্ছে স্বাক্ষর। এটাকে 2 দিয়ে কাটা দিলে 2 একে 2, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর এদিকে হচ্ছে 3টে 0, 1,48,000। এটা কি টোটাল পপুলেশনের মধ্যে 50%, ঠিক আছে। এটা টোটাল এখানে টোটাল পপুলেশন লিখাটা ভুল হবে। এখানে টোটাল পপুলেশনের 50% হলো কি? স্বাক্ষর, মানে কত? 1,48,000। যদি পুরুষদের মধ্যে 70% স্বাক্ষর হয়, তাহলে পুরুষ কতজন আছে? এবার পুরুষ আমাদের ম্যান আর ওম্যান আমাদের চেয়েছে, তাহলে ম্যান কতজন আছে? ম্যান হচ্ছে 1,66,000 কিন্তু মানুষ আছে, ওইটার 70% হচ্ছে কি? স্বাক্ষর। তাহলে 1,66,000-এর এবার লিটারেচার কতজন আছে? তাহলে 1,66,000-এর 70%, 70% উঠে তলায় 100 হলো। তাহলে এদিকে 0 0, এদিকে একটা 0, এদিকে একটা 0 কাটা গেল। 7 দিয়ে কাটা দাও, গুণ হবে। তাহলে এদিকে দুটো 0, 6 7 42 2, 6 7 42 আর 4 46, থাকলো 4, 7 11,000,
1,16,200, ঠিক আছে। এটা হচ্ছে কি পুরুষ লিটারেচার, মানে পুরুষদের মধ্যে 70% হচ্ছে সাক্ষর মানে শিক্ষিত। এবার এখানে আমাদের কি বলা আছে, মহিলাদের মধ্যে কতজন সাক্ষর বা শিক্ষিত। তাহলে এখানে টোটাল পপুলেশনের 1,48,000 জন আমাদের কি টোটাল পপুলেশনের এই 50% হচ্ছে শিক্ষিত। তার মধ্যে পুরুষ শিক্ষিত হচ্ছে এতটা, তাহলে মহিলা শিক্ষিত কতটা হবে? তাহলে 1,48,000 থেকে এই পুরুষটা মানে এইটা হচ্ছে টোটাল, এটা এখন ধরে নাও টোটাল শিক্ষিত। টোটাল শিক্ষিতর মধ্যে মানুষ অর্থাৎ পুরুষ যে শিক্ষিত সেটা হচ্ছে 1,16,200। তাহলে এখানে মহিলা শিক্ষিত কতটা হবে? তাহলে এইখানে টোটাল যে শিক্ষিত থেকে এই পুরুষ শিক্ষিত মাইনাস করে দিলেই আমরা কি পেয়ে যাব? মহিলা শিক্ষিত। তাহলে 1,48,000 থেকে 1,48,000 থেকে আমরা মাইনাস করব কত? 1,16,200, এটা আমরা মাইনাস করব। তাহলে এদিকে 0 0 8 6 1 7 1 8 আর এদিকে হচ্ছে 3, 31,800। এই 31,800 এটা হচ্ছে মহিলা অর্থাৎ ওম্যান লিটারেচার, ঠিক আছে, মহিলা শিক্ষিত 31,800। ক্রয়মূল্য শতকরা কত হারে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতাকে 10% কমিশন দিয়েও 20% লাভ থাকবে? এবার আমাদের এখানে প্রথমে কি করতে হবে বলা আছে, দেখো ক্রয় মূল্য কত হারে বাড়িয়ে লিখতে হবে, মানে ক্রয় মূল্যটা আমাদের লিখতে হবে মেন কথা। তাহলে এখানে ক্রয় মূল্য যদি আমি লিখি তাহলে এখানে আগে আমি এখানে মার্কেট প্রাইস আর বিক্রয় মূল্যটা বের করব। মানে 10% ডিসকাউন্ট, কমিশন মানে হচ্ছে কি ডিসকাউন্ট, 10% মানে কত? 1/10, ঠিক আছে, পার্সেন্ট উঠে তলায় 100 মানে কাটাকুটি করে 1/10। তাহলে ডিসকাউন্ট বলা থাকলে মার্কেট প্রাইসটা কত হয়? 10 ইউনিট, আর 1 টাকা ডিসকাউন্ট দিচ্ছে মানে বিক্রয় মূল্য কত হচ্ছে? 9 টাকা। এবার এখানে কি বলা আছে, দিয়েও তার 20% লাভ হচ্ছে, 20% মানে কত? 1/5, এটা প্রফিট বলা আছে। প্রফিট বা লস যাই বলা থাকুক, নিচেরটা হয়ে যায় ক্রয় মূল্য, যে 5 টাকায় কিনে 1 টাকা লাভ মানে বিক্রি করেছে কত টাকায়? 6 টাকায়। এবার ক্রয় মূল্য যখন আমি বের করব তখন আমি কি করব, এই যে এখানে বিক্রয় মূল্য 6 আছে, এটা হচ্ছে 9, তাহলে এটা বলতে পারি আমরা 6 সমানই হচ্ছে 9। এখানে যদি আমাকে এখানে যদি আমাকে মার্কেট প্রাইস বের করতে বলতো তাহলে এখানে 9 সমান আমি 6 লিখতাম, ক্লিয়ার। কিন্তু এখানে আমাদের ক্রয় মূল্য বের করতে বলেছে, তাই আমি কি করব, এখানে ক্রয় মূল্য কত আছে? 5, তাহলে এখানে আমি এটা করব যে এইটা সমান হচ্ছে এটা মাথায় রাখবে। তাহলে 1 সমান কত? 1 সমান হচ্ছে 9 তলায় হচ্ছে 6, 3 3 9, 3/2। এবার ক্রয় মূল্য আমরা বের করতে পারবো কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 3/2 গণিত হচ্ছে 5, তাহলে 3 5 15, 15 তলায় হচ্ছে কত? 15 তলায় হচ্ছে 2, ঠিক আছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এখানে এবার বলা আছে যে একটা আমরা কি পেলাম? ক্রয় মূল্য কত পেলাম? 15/2, ঠিক আছে। আর এদিকে আমাদের বিক্রয় মূল্য মার্কেট প্রাইস কত আছে লিখিত অর্থাৎ মুদ্রিত মূল্যটা, সেটা হচ্ছে 10। এই দুইটাকে এদিকে গুণ করে দাও, তাহলে 10 দুগুণে 20 হয়ে গেল। এবার বলা আছে দেখো ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে। তাহলে এখানে বিক্রয় মূল্য ধার্য করলে মানে শতকরা কত বাড়াতে হবে? তাহলে 15 থেকে 20-তে গেলে মানে ধার্য মূল্য কত বাড়াতে হচ্ছে? 15 থেকে 20-তে ক্রয় মূল্য আমাদের 5 বাড়াতে হচ্ছে। কত থেকে বাড়াতে হচ্ছে? 15 থেকে বাড়াতে হচ্ছে। কত পার্সেন্ট বাড়াতে হচ্ছে? পার্সেন্ট আনার জন্য 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 দিয়ে কাটা দাও 3, তাহলে 100/3 মানে 33 3 99, 1 ভাগশেষ থাকছে অর্থাৎ 33 পূর্ণ 1/3% হয়ে যাবে কারেক্ট উত্তর। বার্ষিক 2% হার সুদে 360 টাকা, 1 বছর 4 মাসে সুদে আসলে কত টাকা হবে? 360 টাকা, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, আর এটা রেট, এটা হচ্ছে টাইম। তাহলে এখান থেকে আমরা সুদ আসল অর্থাৎ প্রথমে সুদটা বের করব। সুদের ফর্মুলা আমরা কি জানি? PRT/100। তাহলে পি কত আছে? 360 টাকা,
রেট কত আছে, রেট হচ্ছে 2% ইন্টু টাইম। টাইম এবার 1 বছর, এই মাসটাকে এই 4 মাসটাকে বছর করে নাও, তাহলে 4 তলায় 12 দিয়ে ভাগ করো, তাহলে এটা আমাদের 4/12 বছর হয়ে গেল। তাহলে 1/3 বছর এটা হয়ে গেল। তাহলে এটাকে যদি সলভ করো, 3 একে 3 আর একে হচ্ছে 4/3 বছর। তাহলে এটাকে সলভ করে কত পেলাম, 4/3 বছর। তাহলে এখানে গুণ করে দাও, তাহলে 4/3। এটা বাই কত, এটা বাই হচ্ছে 100। ঠিক আছে, এটা বাই হচ্ছে 100। তাহলে এইদিকে এবার এদিকে একটা শূন্য, এদিকে একটা শূন্য কাটা দাও, 3 দিয়ে কাটা দাও, 3 বারং 36। তাহলে এদিকে আমি আর কাটাকুটি করব না, যেহেতু আবার এই ভাগ করতে হবে। তখন 4 দুগুণে 8, 8 বারং 96, 4 দুগুণে 8, 8 বারং 96, আর তলায় 10 আছে অর্থাৎ 9.6 হলো। নিচে একটা শূন্য আছে, ওপরে 1 ঘর দশমিক চলে গেল অর্থাৎ 9.6 হলো। এবার এখানে কি বলা আছে, এটা পেলাম সুদ। আমাদের চেয়েছে সুদ আসল, তাহলে এখানে অ্যামাউন্ট আমাদের চেয়েছে, তাহলে সুদ তো পেয়েছি কত, 9.6, আর আসল কত আছে 360। তাহলে এখানে 360-এর সাথে 9.6 যোগ করলে কত হবে, 369.6। এটা হয়ে যাবে কারেক্ট উত্তর, 369.6। অপশান ডি। কমলের বর্তমান বয়স 47 বছর এবং তার স্ত্রীর বয়স 38 বছর। তাহলে প্রেজেন্টে কমলের যে বয়স সেটা কত বলা আছে, সেটা বলা আছে 47 বছর। ঠিক আছে, আর তার ওয়াইফের যে বয়স সেটা কত বলা আছে, 38 ইয়ার্স। এবার বলা আছে তাদের বিবাহের সময় কমলের বয়স আর তার স্ত্রীর বয়সের 1.5 গুণ ছিল। কত বছর আগে তাদের বিবাহ হয়েছিল। এবার আগে বলা আছে, বের করতে হবে। তাহলে ধরে নিলাম এক্স বছর আগে, তাহলে আগে বললে মাইনাস করতে হয়। তাহলে এখানে 47 মাইনাস এক্স একটা করলাম, সেটা ছিল কমলের বয়স। তার বিবাহের সময় কমলের বয়স কত ছিল, 47 মাইনাস এক্স। আর তার ওয়াইফের বয়স কত ছিল, 38 মাইনাস এক্স। কিন্তু তার স্ত্রীর বয়সের 1.5 গুণ ছিল বলা, মানে কমলের বয়স সমান কি, তার স্ত্রীর বয়সের 1.5 গুণ। তাহলে তার স্ত্রীর বয়সের সাথে 1.5-কে গুণ করে দাও, মানে 1.5 গুণ করে দাও, মানে তার কমলের বয়স যদি 1 হয় তাহলে তার স্ত্রীর বয়সের কত ছিল, 1.5 গুণ, তাহলে 1.5। এবার তোমরা কি বলবে, এটা একে ইকুয়াল করো। এবার তোমরা বলবে যে তার স্ত্রীর বয়সের 1.5 গুণ, তাহলে এখানে তার স্ত্রীর বয়স যদি 1 হয়, কমলের বয়সকে 1.5 গুণ করতে হতো। কিন্তু এখানে আমি উল্টোটা কেন করলাম, যদি এখানে ধরো 2x সমান 3y লিখি, 2x এটা ইকুয়াল টু আমি 3y লিখি, তখন আমাদের কি করতে হয়, এই যে x এর মান কোনটা বলো তো, 2 যে বসে আছে এটা কি x এর মান না, এর বিপরীতে যেটা বসে আছে, অর্থাৎ x এর মান হচ্ছে 3 আর y এর মান কত, y এর মান হচ্ছে 2। সেরকম এখানে আমাদের এই কনসেপ্টটা অ্যাপ্লাই হয়েছে। এখানে যদি কমলের সাথে 1.5 গুণ করে দিতাম, তাহলে এটা অ্যাকচুয়াল হয়ে যেত তার ওয়াইফের বয়সটা। কিন্তু এখানে বলা আছে তার স্ত্রীর বয়সের 1.5 গুণ, তাহলে কমলের সাথে 1.5 গুণ করলে কিন্তু সেটা হতো না। কারণ এটা দেখো 2-এর সাথে x গুণ হয়ে আছে, মানে এই 2/x, এই x এর মান কিন্তু 2 নয়, x এর মান হচ্ছে 3। তাহলে এখানে যে এইদিকে আমি 1.5 গুণ করলাম, তাহলে এটা কি কমলের, কিন্তু কমলের সাথে গুণ হওয়ার কথা, তাহলে এইটা স্যাটিসফাই হচ্ছে। ঠিক আছে, এইটাই হচ্ছে এর পেছনে লজিক। যখন স্ত্রীর বয়সের 1.5 গুণ বলা আছে, তাহলে তার স্ত্রীর সাথে 1.5 গুণ করলাম। কমলের বয়সের 1.5 গুণ বলা থাকলে তাহলে কমলের সাথে 1.5 গুণ করতাম। ঠিক আছে, তাহলে এটাকে এই দশমিক উঠালে 10 দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে কাটা দিলে 3, 5 দিয়ে কাটা দিলে 2, কোনাকুনি গুণ করো, তাহলে এদিকে হচ্ছে 7 দুগুণে 14 আর 4 দুগুণে 8, 94। আবার এক্স গুণ করলে কত হবে, -2x সমান কত, 3 8 24, 4 হাতে থাকলো 2, 3 3 9, 2 11, 114 মাইনাস কত, মাইনাস হচ্ছে 3x। -2x যেটা আছে আমি সেটাকে রেখে দিলাম, -3x সমানের এদিকে নিয়ে চলে এলাম, অর্থাৎ +3x হলো। আর এদিকে আমাদের 114 আছে, আর +94টা সমানের এদিকে গেলে -94। ঠিক আছে, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে এই 3x থেকে 2x মাইনাস করলে কত হয় x, আর বড়টার আগে প্লাস সাইন আছে মানে +x, আর এটা সমান কত, এটাকে মাইনাস করলে কত হবে, এদিকে হচ্ছে 6 14 20, x সমান কত পেলাম আমরা 20। তাহলে x বছর আগে তাদের বিবাহ হয়েছিল, তাহলে x এর মান কত পেলাম 20, অর্থাৎ 20 বছর আগে তাদের বিবাহ হয়েছিল। একজন লোক 4 টাকায় 5টি জিনিস ক্রয় করলেন এবং 5 টাকায় 4টি জিনিস বিক্রয় করলেন, তবে তার শতকরা লাভ কত। তাহলে একদিকে লিখব সিপি
আর একদিকে লিখব এসপি। সবসময় আমি একটা দ্রব্যের দাম বের করতে বলেছি, মানে 5টা দ্রব্যের দাম হচ্ছে 4 টাকা, তাহলে একটা দ্রব্যের দাম কত, তাহলে এখানে হচ্ছে কত 4/5 টাকা। একই রকমভাবে 4টা দ্রব্যের দাম 5 টাকা, তাহলে একটা দ্রব্যের দাম কত হবে, তাহলে 5/4 টাকা। ঠিক আছে, এবার এই 4 আর 5-এর লসও কত হবে 20, তাহলে এখানে 20 গুণ করলাম, এটাকেও 20 গুণ করলাম, তাহলে এদিকে 4×5 20 অর্থাৎ 4×4 16, আর এদিকে হচ্ছে কত 4×5 20 অর্থাৎ 5×5 25, 16:25। ঠিক আছে, যে 16 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করছে, তাহলে তার লাভ কত হচ্ছে, তাহলে 9 টাকা লাভ। কত টাকার মধ্যে, 16 টাকার মধ্যে ইন্টু পার্সেন্টেজের 100 করে দাও, তাহলে এই 4 দিয়ে কাটা দাও, 4×4 16, 4 দিয়ে কাটা দাও, 4×25 100, তাহলে এদিকে 5×9 45-এর 5, হাতে থাকলো 4, 9×2 18 আর 4-এ হচ্ছে 22, 225, তলায় হচ্ছে কত 4, 4 দিয়ে কাটা দাও, 4×5 20, 4×6 24, 1 ভাগ শেষ থাকছে, তাহলে 56.1/4, এটা হয়ে যাবে শতকরা লাভ। এবিসি একটি যৌথ ব্যবসায় 4:5:6 অনুপাতে টাকা বিনিয়োগ করে, যদি লভ্যাংশের অনুপাত এত হয় তবে তাদের সময়ের রেশিও চেয়েছে। তাহলে এ বি সি, এটাকে আমরা লিখলাম যে এ অনুপাত বি অনুপাত হচ্ছে সি। ঠিক আছে, এ অনুপাত বি অনুপাত সি। এদের যে বিনিয়োগ ইনভেস্টের রেশিও সেটা কত বলা আছে, 4:5:6, এটা হচ্ছে আমাদের ইনভেস্টের রেশিও। ঠিক আছে, আর এদিকে আমাদের প্রফিটের রেশিও কত বলা আছে, প্রফিটের রেশিও বলা আছে 2:3:4, এটা হচ্ছে আমাদের প্রফিটের রেশিও। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে ইনভেস্ট আর প্রফিট বলা আছে, আমাদের টাইমের রেশিও বের করতে হবে। তাহলে আমাদের এখানে টাইমের রেশিও বের করতে হবে। আমরা কি জানি, প্রফিট ইকুয়াল টু কি, প্রফিট ইকুয়াল টু ইনভেস্ট ইন্টু টাইম। তাহলে টাইম ইকুয়াল টু কী বলতে পারি, তাহলে প্রফিটকে ইনভেস্ট দিয়ে ভাগ করে দিলে আমরা টাইম পেয়ে যাব। তাহলে প্রফিট এখানে কত ছিল 2, তাহলে 2কে এখানে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে পেয়ে গেলাম আমরা প্রথমটার আমরা টাইম। দ্বিতীয়টার ক্ষেত্রে কি পাবো 3/5, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের টাইম। তৃতীয় ক্ষেত্রের টাইম কত পাবো, তাহলে প্রফিট বাই হচ্ছে ইনভেস্ট, মানে 4/6। ঠিক আছে, তাহলে এদিকে এই 2 দিয়ে এটা কাটো, 1/2 হচ্ছে, 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 3, তাহলে 2, 5 আর 3-এর যে লসাগু সেটা কত হবে 30 হবে। তাহলে প্রথমে 1/2 এর সাথে আমরা 30কে গুণ করব, 1/2 এর সাথে 30কে গুণ করব, 3/5 এর সাথে 30কে গুণ করব, আর এদিকে কত 2/3 এর সাথে আমরা 30কে গুণ করব। তাহলে এদিকে আমাদের কত হবে, 2 দিয়ে কাটা দাও, এদিকে হচ্ছে কত 15, আর এদিকে 5×6 30, 3×6 18, আর এদিকে কত 3×10 30, 10×2 20, তাহলে 15:18:20, অপশান ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। এরপর কোশ্চেন 36, সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 30 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 45 ডিগ্রি এভাবে আছে। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে এখানে স্কোয়ার আছে এখানে, তাহলে এখানে কি করব 1/2 তার স্কোয়ার করলাম। ঠিক আছে, 1/2 তার স্কোয়ার মাইনাস কস স্কোয়ার 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান হচ্ছে কত √3/2। তাহলে এখানে আমরা লিখলাম কত √3/2 তার হচ্ছে স্কোয়ার, প্লাস ট্যান 45 ডিগ্রির মান কত, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1-এর স্কোয়ার। তলায় একই রকমভাবে আমরা লিখব কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান এক্ষুনি লিখলাম আমরা √3/2 তার স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ারগুলো কেন লিখছি, এখানে স্কোয়ার আছে তাই আমরা লিখছি। ঠিক আছে, তারপর মাইনাস ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1 তার স্কোয়ার করলাম, প্লাস সাইন 90 ডিগ্রির মানও হচ্ছে 1, তাহলে এটারও 1-এর স্কোয়ার করলাম। তাহলে ওপরে কত হচ্ছে, ওপরে আমাদের পড়ে থাকছে 1, তলায় হচ্ছে 4। ঠিক আছে, 1/2 তার স্কোয়ার মানে কত 1-এর তলায় 4, মাইনাস এবার এটাকে যদি আমরা সলভ করি √3-এর স্কোয়ার যদি করি তাহলে স্কোয়ার আর রুট তো কাটাই যাবে, তাহলে ওপরে 3 আর তলায় 2-এর স্কোয়ার 4 হলো, আর এদিকে প্লাস 1-এর স্কোয়ার হচ্ছে 1। তলায় কত, তলায় একই রকমভাবে আমরা লিখব কত, তাহলে এদিকে হচ্ছে 3, তলায় হচ্ছে 4, মাইনাস 1-এর স্কোয়ার 1, প্লাস হচ্ছে 1-এর স্কোয়ার 1, প্লাস 1 মাইনাস 1 তো কাটাই যাবে। তাহলে এদিকে ওপরে যদি 4 লসাগু করি
ওপরে যদি 4 লসাগু করি তাহলে কি হবে, 1 মাইনাস 3 আর 4 একে 4 প্লাস 4, মানে এই 1 এর সাথে গুণ করলাম, তাহলে 4 আর একে 5, 5 থেকে 3 বাদ দিলে 2, আর তলায় কত পড়ে আছে, 3/4 পড়ে আছে। তাহলে ওপরে কত পড়ে আছে, ওপরে কত থাকছে, 4 আর একে 5, 5 থেকে 3 বাদ দিলে 2/4, ঠিক আছে, ওপরে পড়ে আছে 2/4, আর নিচে যেটা ভাগ হয়ে আছে এটাকে গুণ করলে কি হবে, ওপরে 4 তলায় হবে 3, ঠিক আছে। এদিকে এটা এটা তো কাটাই গেল, তাহলে ওপরে শুধু 2/3 হয়ে যাবে কারেক্ট উত্তর, ঠিক আছে। 2/3 কোন অপশানে আছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। একই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্তের পরিধি যথাক্রমে একটা 88 সেন্টিমিটার এবং 132 সেন্টিমিটার। দুটি বৃত্তের মধ্যবর্তী স্থানের ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে দুটি বৃত্তের পরিধি বলা আছে, পরিধি 88 সেন্টিমিটার, আর দুটি বৃত্তের মধ্যবর্তী স্থানের ক্ষেত্রফল মানে কি, যে বড় বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, সেটা থেকে আমাদের মাইনাস করতে হবে কি, পাই আর স্কোয়ার, মানে ছোট বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে। এইটা মাইনাস করলে আমাদের কি পেয়ে যাব, দুটি বৃত্তের মধ্যবর্তী স্থানের ক্ষেত্রফল পেয়ে যাব। এবার মানে এক কথায় পার্থক্য, ঠিক আছে, দুটি বৃত্তের পার্থক্য। তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ 88 বলা আছে, পরিধি 88 বলা আছে, তাহলে ব্যাসার্ধ বের করব। মানে পরিধির ফর্মুলা কি, বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, এটা সমান কত, এটা সমান হচ্ছে 88, 2 দিয়ে কাটা দিলে কত হবে 44, তাহলে আর সমান কত হবে, আর সমান হবে 44, পাই মানে 22/7, সমানের এদিকে যদি আমি নিয়ে চলে আসি তাহলে কি হবে 7/22 হবে, ঠিক আছে। পাইটাকে আমি উল্টে নিলাম, তাহলে 7/22, এটা দিয়ে কাটা দিলে 2, তাহলে আর সমান কত হবে 7 × 14 সেন্টিমিটার। আর একটার ক্ষেত্রে কত আছে, আমাদের পরিধি বলা আছে 132 সেন্টিমিটার, তাহলে এখানে পরিধি অর্থাৎ 2πr, এটা সমান কত, এটা সমান হচ্ছে 132 সেন্টিমিটার। ও এটা একটা ছোট হাতের আর নিয়েছি, এটাকে বড় হাতের আর নিচ্ছি, ঠিক আছে। তাহলে 2 দিয়ে কাটা দাও, 2 দিয়ে কাটা দাও হচ্ছে 6 × 12, আর এদিকে হচ্ছে 6 × 12, তাহলে আর সমান কত হবে, তাহলে 66 গণিত পাই মানে কি 22/7, সমানের এদিকে আনলে কি হবে 7/22 হবে, তাহলে 2 দিয়ে কাটা দাও 3, তাহলে বড় হাতের আর যেটা মান সেটা পেলাম, সেটা কত 3 × 7 = 21 সেন্টিমিটার পেলাম। এবার বলা যায় দুটি বৃত্তের মধ্যবর্তী স্থানের ক্ষেত্রফল, তাহলে এখানে এই বড় বৃত্তের ব্যাসার্ধ পাই আর স্কোয়ার, তাহলে দুটোর মধ্যেই যদি আমি পাই কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে, একটা বড় হাতের আর স্কোয়ার পড়ে থাকবে মাইনাস ছোট হাতের আর স্কোয়ার পড়ে থাকবে। তাহলে এদিকে হচ্ছে পাই, এই বড় হাতের আর মানে 21, তাহলে এদিকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখলাম 21-এর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর অর্থাৎ ব্যাসার্ধ কত আছে 14, তাহলে এদিকে হচ্ছে কত 14 স্কোয়ার। এবার এটাকে আমরা সলভ করলে কত হবে, পাই মানে কত, পাই মানে হচ্ছে 22/7, 21-এর স্কোয়ার কত 441, 441 থেকে মাইনাস করতে হবে কি 14-র স্কোয়ার অর্থাৎ 196, 196 মাইনাস করতে হবে, তাহলে 5 আর 6 হচ্ছে 11, হাতে থাকলো 1, 9 × 10, 4, 245, তাহলে এটার ডিফারেন্স কত পেলাম 245, তাহলে গণিত 245 করে দাও, 7 দিয়ে কাটো, 3 × 7 = 21, আর 3, 5, 5 × 7 = 35, তাহলে এদিকে এই 35-এর সাথে 22 গুণ করলে কত হবে, তাহলে 35, 22টাকে এক কাজ করো 2 × 11 করো, ঠিক আছে। তাহলে 35 × 2 = 70, 70 × 11 মানে কত 7, 11, 77, অর্থাৎ 770 বর্গ সেমি হয়ে যাবে কারেক্ট উত্তর। কোন অপশন, অপশন ডি। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 10 মিটার এবং উচ্চতা 8 মিটার, তবে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত? এটা যদি একটা শঙ্কু হয়, এটা যদি একটা আমাদের শঙ্কু হয়, শঙ্কুর যে তির্যক উচ্চতা আর এখানে উচ্চতা বলা আছে, তাহলে এটাকে আমরা যদি মাঝ বরাবর লিখি এটাকে এইভাবে হবে, এর উচ্চতাটা বলা আছে কত 10 সেন্টিমিটার, তাহলে এর উচ্চতাটা বলা আছে 10 সেন্টিমিটার, তির্যক উচ্চতা বলা আছে, তির্যক উচ্চতা মানে এই যে তির্যকভাবে যেটা আছে অর্থাৎ এটা হবে 10, শুধু উচ্চতা বলা আছে 8 মিটার মানে এটা হবে 8 মিটার আমাদের এখানে। আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে।
শঙ্কুর বক্রতলের যে ক্ষেত্রফলের ফর্মুলা সেটা হচ্ছে কি পাই আর এল। ঠিক আছে, তো এখানে আমাদের আর এর মানটা বের করতে হবে। আর মানে কি ব্যাসার্ধ, আর এখানে আর কোনটা আমাদের আছে, এইটা আমাদের আর। ঠিক আছে, তো এইটাকে যদি আমি এখানে ছবিটা অঙ্কন করি তাহলে আমাদের এরকম ছবিটা হচ্ছে না, এটা একটা ছবি হচ্ছে, অঙ্কন করলে এটা হচ্ছে যে এটার উচ্চতা বলা আছে 8, তির্যক উচ্চতা অর্থাৎ এই 10, আর এখানে এই ভূমি আমাদের আর বলা আছে। এটা একটা 90 ডিগ্রি কোণ হচ্ছে, 90 ডিগ্রির সামনের যে বাহুটা সেটাকে আমরা অতিভুজ বলি। আর এখানে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি আমরা, অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা এই ভূমি মানে কি এখানে ব্যাসার্ধটা বের করতে পারবো। তাহলে 10-এর স্কোয়ার 100 আর 8-এর স্কোয়ার 64, এটাকে প্লাস 64 সমানের এদিকে গেলে মাইনাস 64 করে দিলাম। তাহলে আর স্কোয়ার সমান কত, আর স্কোয়ার সমান হচ্ছে 36, স্কোয়ার উঠে এদিকে কি হলো রুট হলো। তাহলে আর সমান কত হলো 6 6 36, অর্থাৎ আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম কত 6। ঠিক আছে, ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা 6 সেন্টিমিটার। এখানে আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে তির্যক বক্রতলের ক্ষেত্রফল। পাই মানে কি, ও পাই তো প্রতিটা অপশানে রেখেই দিয়েছে, তাহলে পাইটা আমরা রেখে দিলাম। আর মানে ব্যাসার্ধ আমরা 6 সেন্টিমিটার পেলাম। এল মানে কি তির্যক উচ্চতা, যেটা আমাদের 10 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 6 10-এ 60 পাই হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, কোন অপশান, অপশান সি কারেক্ট উত্তর। একটি অংশীদারি ব্যবসায় পৃথা রাবেয়ার মূলধনের অনুপাত 2:3, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5 হলে পৃথা রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত? সিম্পল আমাদের অনুপাতের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে পৃথা আর রাবেয়ার যে রেশিও সেটা কত বলা আছে, সেটা বলা আছে 2:3। ঠিক আছে, এবার রাবেয়া আর জেসমিনের যে রেশিও সেটা কত বলা আছে, 4:5 বলা আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা অনুপাত বের করার শর্ট ট্রিক্স কি জানি, যে প্রথমের সাথে প্রথম গুণ করলে প্রথমটা পেয়ে যাব, যখন এই কোণাকুণি গুণ করব তখন আমরা মাঝেরটা পেয়ে যাব 3 4 12, আর শেষের সাথে শেষ গুণ করলে আমরা শেষেরটা পেয়ে যাব 3 5 15। তাহলে প্রথমটা হচ্ছে কি পৃথা, তারপরেরটা হচ্ছে রাবিয়া, তারপরেরটা হচ্ছে জেসমিন। 8:12:15, এ অনুপাত বি 3:25, বি অনুপাত সি 105:17 হলে এ অনুপাত সি। তাহলে এ অনুপাত বি এর যে রেশিও সেটা কত বলা আছে, 3:25 বলা আছে। ঠিক আছে, 3:25 বলা আছে। বি আর সি এর যে রেশিও সেটা কত বলা আছে, সেটা বলা আছে 105:17 বলা আছে। ঠিক আছে, তাহলে এ আর সি এর আমাদের মানটা বের করতে হবে। তাহলে এখানে এ আর সি বলতে কি, প্রথমটা আর শেষেরটা। তাহলে আমরা মাঝেরটা বের করব না, মাঝেরটা তো আমরা এইভাবে বের করতাম, তো এখানে আমাদের মাঝেরটা চাইনি, সুতরাং আমরা প্রথম আর শেষেরটা বের করব। প্রথমের সাথে প্রথম গুণ করলে প্রথমেরটা পাবো, শেষের সাথে শেষ গুণ করলে আমরা শেষেরটা পাবো। তো এখানে এক কাজ করি, আমরা এখানে এই অনুপাতটা এখানেই কাটাকুটি করে নিই। তাহলে এদিকে 5 5 25, আর এদিকে হচ্ছে 5 দিয়ে 21, আর কাটাকুটি যাবে, আর যাবে না। তাহলে 3-এর সাথে 21 গুণ করলে কত হবে, তাহলে এদিকে 3 একে 3 63 হচ্ছে, আর 5 7 85, তাহলে 63:85। এটা এখানে কাটাকুটিটা কেন করলাম, নাহলে আমাদের এখানে এই অনুপাতে কিন্তু আবার কাটাকুটি করতে হতো। ঠিক আছে, তাহলে 63:85। দুটি দ্রব্যের ক্রয় মূল্য 2160 টাকা। একটি দ্রব্য বিক্রয় করে 15% লাভ, অন্যটি বিক্রয় করে তার 9% ক্ষতি হয়। মোটের ওপর কিছু লাভ বা ক্ষতি কিছুই হয় না, তবে দ্রব্য দুটির ক্রয় মূল্য কত? একটা বিক্রি করে 15% লাভ হয়েছে, এটাকে আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব। একটাকে 15% লাভ, আর একটাতে কি 9% ক্ষতি। ঠিক আছে, 9% ক্ষতি বললে মাইনাস লিখবো, আর লাভ বললে প্লাস লিখব। এবার মোটের ওপর যেটা আছে সেটাকে মাঝে লিখব। কিছু কি বলা আছে, লাভ বা ক্ষতি কিছুই হয়নি, মানে 0 টাকা, মানে তার কোনো লাভও হয়নি কিংবা তার ক্ষতিও হয়নি। এবার এটাকে করো 0 থেকে মাইনাস করো -9, তাহলে মাইনাসে মাইনাসে +9 হয়ে যাবে। মানে এরকম 0 থেকে বিয়োগ করতে হবে কি, -9 বিয়োগ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে +9 হয়ে যাচ্ছে। আর এদিকে 15 থেকে 0 যদি মাইনাস করো তাহলে কি হবে, 15 থেকে 0 মাইনাস করলে আমাদের 15ই হবে। 3 দিয়ে যদি কাটা দাও, 3 দিয়ে কাটা দিলে হবে 3 3 9, 3 দিয়ে কাটা দিলে 3 5 15।
তাহলে এখানে দুটি ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম কত 3:5, অর্থাৎ টোটাল হচ্ছে 8 ইউনিট ক্রয় মূল্য। এখানে দুটি দ্রব্যের ক্রয় মূল্য বলা আছে কত 2160 বলা আছে। তাহলে এখানে আমরা বলতে পারি 8 ইউনিটের ভ্যালুই কত 2160, 8 ইউনিটের ভ্যালু কত 2160। 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 8 দুগুণে 16, আর এদিকে হচ্ছে 7 8 56, 270। 1 ইউনিটের ভ্যালু 270 হলে এখানে 3 ইউনিটের ভ্যালু কত হবে, আর এদিকে 5 ইউনিটের ভ্যালু কত হবে। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এটার সাথে 270কে গুণ করো, তাহলে এদিকে 0, 3 7 21 1 হাতে থাকলো 2, 6 810 একটা হলো, একটা অপশানেই আছে। ঠিক আছে, আর একটা কী হচ্ছে এটার সাথে 270 গুণ করো, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 0, 5 7 35, 5 দুগুণে 10, আর 3 13, 1350। একটা হচ্ছে 810 আর একটা হচ্ছে 1350। ঠিক আছে, দ্রব্য দুটির ক্রয় মূল্য। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হলে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত। তাহলে প্রেজেন্ট আমরা লিখলাম, প্রেজেন্টে যে রেশিও সেটা এখানে আমরা লিখলাম ফাদার অনুপাত হচ্ছে সন। ঠিক আছে, পিতা আর পুত্র, পুত্রের বয়সের 4 গুণ বলা আছে, তাহলে এখানে 4:1 হলো। 8 বছর আগে বলা আছে, আগে বললে আমরা কি করব, ওপরে লিখব। 8 বছর আগে কত বলা আছে, 8 গুণ বলা আছে পুত্রের বয়সের, তাহলে এখানে 1:8 হলো। এবার দেখো এই দুটোর ডিফারেন্স কত 4, আর এই দুটোর ডিফারেন্স কত, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 0। আমাদের সমান করতে হবে, সমান কি করে করব, এই দুটোর ডিফারেন্স কত 3, সেটা ওপরের দুটোর সাথে গুণ করব। এই দুটোর ডিফারেন্স কত 7, সেটা নিচের দুটোর সাথে গুণ করব। তাহলে 3-এর সাথে যদি এই দুটোকে গুণ করি তাহলে 3 8 24, আর এদিকে হচ্ছে কত 3 1 3, আর 7কে যদি এই নিচে গুণ করি তাহলে 4 7 28, আর এদিকে হচ্ছে 7 1 7। ঠিক আছে, এবার দেখো ডিফারেন্সটা কত, 4-এর ডিফারেন্স এলো, কিন্তু এখানে বলা আছে কত 8 বছর আগে, কিন্তু আমরা পেলাম কত 7 থেকে 3 মানে 4 ইউনিট আগে, কিন্তু বলা আছে 8 বছর আগে। তাহলে 4 ইউনিট সমানই হচ্ছে 8, 1 ইউনিট সমান কত, 1 ইউনিট সমান হচ্ছে 2। তাহলে 1 ইউনিট সমান যদি 2 হয়, তাহলে এখানে কি বলা আছে পিতা ও পুত্রের বর্তমানে পিতা পুত্রের বয়সের সমষ্টি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট। আর প্রেজেন্টে তার পিতার বয়স হচ্ছে 28 আর পুত্রের বয়স হচ্ছে 7। তাহলে 1 ইউনিটের ভ্যালু 2 হলে তাহলে 28 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 28 দুগুণে 56, আর এদিকে হচ্ছে কত 7 দুগুণে 14। তাহলে বর্তমানে তাদের বয়স হবে কত 56 আর 14। এদের সমষ্টি চেয়েছে, তাহলে এদিকে 50 60 70, তাহলে এদের যোগফল কত হবে, এদের যোগফল হচ্ছে কত 70। ঠিক আছে, পিতা পুত্রের বয়সের যে যোগফল সেটা হবে 70 বছর। এক ব্যক্তি ট্রেনে চড়ে ঘন্টায় 25 কিলোমিটার বেগে 25 কিমি বেগে তার আত্মীয়র বাড়ি পৌঁছলেন, এবং সাইকেলে চড়ে 4 কিলোমিটার মানে ঘন্টায় 4 কিলোমিটার বেগে কিমি বেগে সেখান থেকে বাড়ি এলেন, এবং এতে যদি তার মোট সময় লাগে 5 ঘন্টা 48 মিনিট, তবে কি তার বাড়ি থেকে আত্মীয়র বাড়ির দূরত্ব কত। তার বাড়ি থেকে যে আত্মীয়র বাড়ির দূরত্ব সেটাকে ধরলাম আমরা x কিলোমিটার প্রতি ঘন্টা। মোট টাইম বলা আছে, তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে বাড়ি থেকে আত্মীয়র বাড়ি যখন সে সাইকেলে ট্রেনে যখন গেছিল তখন তার গতিবেগ কত ছিল, ঘন্টায় 25 কিলোমিটার। তাহলে তার ট্রেনে কতক্ষণ টাইম লেগেছে, তাহলে টাইম ইকুয়াল টু কি দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, এবার মোট সময় যেহেতু বলা আছে তাহলে এখানে যোগ করব। এবার সাইকেলে তার কতক্ষণ লেগেছিল, এই দূরত্ব সে গেছিল x কিলোমিটার, আর তার টাইম হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা অর্থাৎ এই দিকে হচ্ছে টাইম, এটা টাইম, মোট সময় কত, মোট সময় হচ্ছে 5 ঘন্টা 48 মিনিট। এবার 5 ঘন্টা, ঘন্টা প্লাস মিনিট, এই 48 মিনিটটাকে যদি আমি ঘন্টাতে করি তাহলে 60 দিয়ে ভাগ করে দিতে হয়। 12 দিয়ে কাটা দিলে 4, 12 দিয়ে কাটা দিলে 5, 4/5, তাহলে 5 5 25, আর 4 হচ্ছে 29 তলায় 5, এত ঘন্টা। ঠিক আছে, 5 ঘন্টা 48 মানে কত 29 বাই হচ্ছে কত 5 ঘন্টা, এটা হচ্ছে টোটাল সময়। যদি এখানে মোট সময়ের জায়গায় না বলে সেখানে যদি কম বা বেশি বলা থাকতো, যে 5 ঘন্টা 48 মিনিট বেশি লাগে বা কম লাগে, তবে আমরা পার্থক্য বের করতাম। এবার এখানে 25 আর 4-এর লসাগু কত হবে, 25 আর 4-এর লসাগু হবে 100। তাহলে 100কে 25 দিয়ে ভাগ করলে 4, 4কে x দিয়ে গুণ করলে ওপরে হবে 4x, আর এদিকে একই রকমভাবে কত হবে 25x। ঠিক আছে, এটা সমান কত, এটা সমান হচ্ছে 29 তলায় হচ্ছে 5। 25 আর 4 যোগ করলে কত হবে, 25 আর 4 যোগ করলে হবে 29x, তলায় কত, তলায় হচ্ছে 100।
এটা সমান কত, এটা সমান হচ্ছে ওপরে 29, তলায় হচ্ছে কত 5। তাহলে এদিকে এই 29 কাটা যাবে, 5 দিয়ে এটা কাটা দাও, 5 20 100। তাহলে এক্স সমান কত হবে, এক্সের সাথে কোনাকুনি গুণ করো, এক্সের সাথে এদিকে কিছু নেই, উপরেও কিছু নেই, এক্সের সাথে 1 গুণ করলে এক্স, আর 20-র সাথে 1 গুণ করলে কত হবে 20। তাহলে এক্স সমান কত 20। তাহলে বাড়ি থেকে যে আত্মীয়র বাড়ির দূরত্ব সেটা হবে কত 20 কিলোমিটার। কোনো মূলধন সরল সুদের হারে 2.1/2 বছরের সুদে আসলে 1012 টাকা হয়, 4 বছরে হয় 1067.20 টাকা। তাহলে সুদের শতকরা পরিমাণ কত টাকা? তাহলে প্রথমে আমরা কি করব, এই সরল সুদের এদের ডিফারেন্সটা বের করব। তাহলে 4 বছর, প্রথমে বড়টাকে আমি লিখছি যে 4 বছরের যে সুদ আসল সেটা কত বলা আছে, সেটা বলা আছে 1067.20 টাকা। আর এদিকে কত, 2 দুগুণে 4, 5/2, 5/2 বছর, 5/2 মানে কত, এই 2.5 বছর। ঠিক আছে, এটাকে দশমিকে করে নিলাম, অর্থাৎ 2.5 বছরের যে সুদে আসল সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের 1012 টাকা, 1012 টাকা। এবার এদের ডিফারেন্স বের করলে আমরা সুদ পেয়ে যাব। ঠিক আছে, এদের ডিফারেন্স, তাহলে এদের ডিফারেন্স কত হবে, এদিকে হচ্ছে দেড় বছর, মানে 2.5-এর সাথে 1.5 যোগ করলেই তো আমাদের 4 হয়। তাহলে এদিকে হচ্ছে কত, 1.5 বছরের যে সুদ সেটা কত পাবো, 1.5 বছরের যে সুদ। তাহলে এদিকে আমাদের এই 7 থেকে 2 বাদ দিলে কত হবে 5। ঠিক আছে, 6 থেকে 1 বাদ দিলে কত হবে 5। তাহলে এই 5 আর এদিকে 0 আর এদিকে 0.20, 55.20 টাকা। এবার যে কোনো দুটোর মধ্যে একটা নিয়ে নাও। ঠিক আছে, দুটোর মধ্যে 1 বছরের সুদটা বের করো। তাহলে 1 বছরের সুদ কত হবে, তাহলে 1 বছরের সুদ, তাহলে এদিকে হবে কত, ওপরে 55.20, বা শেষে শূন্যটা আমি লিখলাম না, যেহেতু দশমিকের পর শূন্যের কোনো দাম নেই। ঠিক আছে, তাহলে এদিকে 55.2 হলো, তলায় কত হবে 1.5 হবে। তাহলে এই দশমিক আর এই দশমিক আমাদের কাটা গেল। ঠিক আছে, তাহলে এবার এখানে আমরা বের করি 4 বছরের সুদ কিংবা এই 2.5 বছরের সুদ। তো 4 বছরের সুদটাই আমরা বের করি। তাহলে 4 দিয়ে 4 বছরের সুদ কত হবে, 4 বছরের সুদ হবে উপরে কত হচ্ছে 552, তলায় হচ্ছে কত 15, গণিত হচ্ছে 4। এই টাকাটা 5 5 10, 3 3 দিয়ে কাটা দাও, 3 দিয়ে কাটা দিলে 5, 3 দিয়ে কাটা দাও, 3 দিয়ে কাটা দিলে 3 একে 3, 3 8 24, 3 4 12। ঠিক আছে, আবার এই 4 দিয়ে যদি গুণ করো তাহলে কত হবে, 184-কে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এদিকে হচ্ছে 4 4 16। এক কাজ করি, নিচেও 2 দিয়ে গুণ করব, ওপরেও 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে 5-এর সাথে 2 দিয়ে গুণ করলে তলায় হবে 10, আর এদিকে 4-এর সাথে 184-র সাথে আমরা কি করব, 4-এর সাথে 2 গুণ করলাম, অর্থাৎ 8। তাহলে এদিকে আমরা এটাকে গুণ করলে কত হবে, 4 8 32-এর 2, হাতে থাকলো 3। ঠিক আছে, 4 8 32-এর 2, হাতে থাকলো 3। 8 8 64, আর 3-এ হচ্ছে 67, হাতে থাকলো 6। 8 একে 8, 8 আর 6 হচ্ছে 14। ঠিক আছে, 1470, তলায় হচ্ছে 10, নিচে একটা শূন্য, মানে 2টা কেন গুণ করলাম, 2টা এইদিকে একটা শূন্য হলো, তাহলে ওপরে এক ঘর আগে দশমিক চলে যাবে, অর্থাৎ 147.2 টাকা 4 বছরের সুদ। এবার সুদের হার বের করো। তাহলে রেট ইকুয়াল টু কি, রেট ইকুয়াল টু হচ্ছে 100 গণিত ইন্টারেস্ট। সুদ কত, 4 বছরের সুদ হচ্ছে 147.2, নিচে প্রিন্সিপাল ইন্টু হচ্ছে টাইম। টাইম হচ্ছে 4 বছরের, ইন্টু প্রিন্সিপাল কত, এটা 4 বছরের সুদ। ঠিক আছে, এটা 4 বছরের হচ্ছে সুদ, ইন্টারেস্ট। তাহলে এখানে সুদ আসল কত আছে 4 বছরের, 1067। তাহলে 1067.20, এটা হচ্ছে আমাদের সুদ আসল। এটা থেকে 147.2, এটাকে যদি মাইনাস করি তবে আমরা কি পাবো, প্রিন্সিপাল পেয়ে যাব। তাহলে এদিকে 0 0 দশমিক, এদিকে 0 4 3 7, সরি এদিকে 4 2 6, আর এদিকে হচ্ছে 9 1, 920, দশমিকের পর কোনো দাম নেই, তাহলে 920 এটাকে লিখলাম। ঠিক আছে, তাহলে এইদিকে দশমিকটা উঠাতে গেলে নিচে আর একটা শূন্য দিয়ে ভাগ করলাম, তাহলে এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটা গেল। 4 দিয়ে এটা কাটা দাও, 4 দিয়ে কাটা দাও, 3 4-এ 4 দিয়ে এখন কাটা দিব না,
এখানে আমাদের এই 2 দিয়ে 9 দিয়ে 4 দিয়ে কাটা দিই, 4 দিয়ে কাটা হবে 3 4 12, ঠিক আছে, 4 6 24, 4 8 32, 4 4 9 36, এই 92 দিয়ে এটা কাটা দিলে কত হবে 4। তাহলে রেট কত পেলাম, রেট পেলাম আমরা 4%, ঠিক আছে, রেট পেলাম আমরা 4%। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সাথে 25 টাকা কেজি দরের আসাম চা কী অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 32.40 টাকা দরে বিক্রি করলে তার 20% লাভ হবে। তাহলে এখানে ক্রয় মূল্য, এটা আমাদের কি, এটা আমাদের বিক্রয় মূল্য বলা আছে, এখানে থেকে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য সিপি যদি আমরা 100 ধরি, তাহলে 100 টাকার 20% লাভ মানে বিক্রয় মূল্য কত হবে, এসপি হবে নিশ্চয়ই 120 টাকা। ক্লিয়ার? এসপি যদি 120 টাকা হলো, কিন্তু এখানে বলা আছে কত 32.40 টাকা, তাহলে এটা সমানই হচ্ছে 32.40 টাকা। তাহলে 1 সমান কত হবে, 100 সমান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 32.40 তলায় হচ্ছে কত, তলায় হচ্ছে 120, তলায় হচ্ছে 120, তাহলে 100 সমান কত হবে, তাহলে গণিত আমরা কি করব, ইন্টু 100, ঠিক আছে, 100 সমান। তাহলে এদিকে এই দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে নিচে দুটো শূন্য দিলাম, তাহলে এদিকে ওপরে একটা শূন্য কাটো, এদিকে এই শূন্য কাটাও, তাহলে 12 দিয়ে কাটো, 12 দুগুণে 3 বরং 36, তাহলে 12 দুগুণে 24, তাহলে এদিকে হচ্ছে 24, আর এদিকে 7 বরং 84, 27 টাকা। 100 ইউনিটের ভ্যালু কত পেলাম, 27 টাকা। তাহলে এই 27 টাকা এটা আমরা কি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম আমরা সিপি, ঠিক আছে, ক্রয় মূল্য। এবার এখানে একটা 32 টাকা কেজি দরের চা, আর একটা হচ্ছে 25 টাকা কেজি দরের চা, আর এই মিশিয়ে যে মোট মূল্য সেটা বলা আছে কত, 27 টাকা কেজি দরের। তাহলে এটাকে এবারে অ্যালিগেশন ইউজ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। 27 থেকে 25 মাইনাস করলে 2, আর এদিকে কত হচ্ছে 5, তাহলে 2:5। কোন অপশান আছে, অপশান এ হয়ে যাবে কারেক্ট উত্তর। কোনো বস্তু 19% লোসকানে বিক্রি করার পর 162 টাকা বর্ধিত করায় তার 17% লাভ হয়। বস্তুটির ক্রয় মূল্য কত? বস্তুটির ক্রয় মূল্য যদি আমরা 100 টাকা ধরি, তাহলে 100 টাকার 19% লোসকান মানে কত, 19% লোসকান মানে 81 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে, 81 টাকায় বিক্রি করেছে। সে যদি কিছু টাকা 162 টাকা বর্ধিত করেছে, 162 টাকা বর্ধিত মানে কি বৃদ্ধি করেছে, ঠিক আছে, 162 টাকা বৃদ্ধি করেছে, তবে তার 17% লাভ হয়। যেখানে 19% ক্ষতি হচ্ছিল, সেখানে 100-র 17% লাভ মানে 117 টাকা তার বিক্রয় মূল্য ছিল। যেখানে সে 81 টাকায় বিক্রি করছিল, সে কিছু টাকা যখন বৃদ্ধি করলো তখন 117 টাকা লাভ, অর্থাৎ 117 টাকায় বিক্রি করেছে। তাহলে এখান থেকে এখানে কত টাকা বর্ধিত বা বৃদ্ধি করেছে, তাহলে এখান থেকে আমরা যদি দেখতে পারি, তাহলে লাভ আর লোসকান হলে আমাদের ট্রিক্স আছে কি, যোগ হয়। এই 17 আর 19 দেখো যোগ করো, এই দুটো ডিফারেন্স পেয়ে যাবে। তাহলে 20 আর 9 আর 7 হচ্ছে কত 16, তাহলে 20 আর 16 হচ্ছে কত 36, তাহলে 36 ইউনিটের ডিফারেন্স। এটা সমান কত বলা আছে, 162 বলা আছে। তাহলে 1 সমান কত হবে, তাহলে 1 সমান কত হবে, তাহলে এদিকে হচ্ছে 162, তলায় হচ্ছে 36। তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য কত ধরেছিলাম, ক্রয় মূল্য 100 ধরেছিলাম, তাহলে 100 সমান কত হবে, তাহলে 100 সমান হবে 162, তলায় হচ্ছে কত 36, গণিত হচ্ছে 100, ঠিক আছে। 4 দিয়ে কাটা দাও, 4 9 36, 4 দিয়ে কাটা দাও, 4 25 100, ঠিক আছে। 9 দিয়ে কাটা দাও, 6 2 8 9, 9 দিয়ে কাটা যাবে, 9কে 9, আর এদিকে হচ্ছে 8 9 72, তাহলে এই 18-র সাথে যদি 25 গুণ করি তাহলে কত হবে, এটাকে একটু ভাঙো, তাহলে 25টাকে একটু এইভাবে ভাঙো, 5 5 25, তাহলে 5 18 90, 90-এর সাথে 5 গুণ করলে কত হবে, 5 9 45, 450, ঠিক আছে, 450 টাকা হয়ে যাবে কি ক্রয় মূল্য। অপশান সি সঠিক উত্তর। একজন পরীক্ষার্থী পরীক্ষায় 25% নম্বর পায় এবং 5 নম্বরের থেকে 30 নম্বর কম পায়। আরেকজন পরীক্ষার্থী 50% নম্বর পায়, 5 নম্বরের থেকে 20% বেশি পায়। তাহলে 5 নম্বর কত, 5 নম্বর বের করার আগে আমাদের আগে টোটাল নম্বরটা বের করতে হবে। টোটাল নম্বর যদি আমি এক্স ধরি, তাহলে একটা ছেলে প্রথম একজন পরীক্ষার্থী এক্স নাম্বারের সে 25% পেয়েছে, তাহলে এই এক্সের 25% পেয়েছে। এবার সে 5 নম্বর থেকে 30 নম্বর কম পেয়েছে, মানে সে ফেল করেছে, তাহলে তাকে পাস করতে গেলে 30 নম্বর বেশি পেতে হতো,
তবে সে পাস করতো। আরেকজন পরীক্ষার্থী সে মোট নম্বরের 50% পেয়েছে, 50% লিখলাম, ঠিক আছে। সে 5 নম্বরের থেকে 20 নম্বর বেশি পেয়েছে, সে যদি 20 নম্বর কমও পেত তবুও সে পাস করতো, ঠিক আছে। তাহলে এদিকে কত হচ্ছে, এদিকে হচ্ছে 25x, তলায় হচ্ছে কত 100, ঠিক আছে, মাইনাস এটাকে প্লাস 30, এটা সমান কত 50x বাই 100, এটা সমান কত -20। তাহলে এখানে 30 আছে, -20টা সমানের এদিকে গেলে +20 হয়ে যাবে, আর এদিকে আমাদের কত আছে 50x বাই 100 প্লাস 25x বাই 100, সেটা সমানের এদিকে গেলে -25x বাই 100, এটা করে দিলাম। তাহলে এদিকে কত হচ্ছে, এটা 50, এটা ইকুয়াল টু কত, তাহলে 100 যদি আমাদের লসাগু হয় তাহলে 50 থেকে 25 মাইনাস করলে কত হবে 25x হবে, ঠিক আছে, 25x হবে। তাহলে 25 দিয়ে এটা কাটা দিলে কত হবে 25 দুগুণে 4 25 সঙ্গে 100 হচ্ছে, ঠিক আছে। তাহলে 100 4-এর সাথে 50 গুণ করলে কত হবে x সমান 4 5 20, অর্থাৎ 200। তাহলে এই 200 এটা আমরা কি পেলাম, টোটাল নম্বর পেলাম, ঠিক আছে, যেটা আমরা মোট নম্বর পেলাম 200। এবার 5 নম্বর এটা বের করো, কিংবা এটা একই ব্যাপার। তাহলে 5 নম্বর কত হবে, আমি এটা বের করছি যে মোট পরীক্ষার্থীর যে মোট নম্বর সেটা হচ্ছে 200, 200-র মধ্যে সে 25% পেয়েছে, 25% মানে কত 25/100 এই নম্বরটা পেয়েছে। তাকে পাস করতে গেলে কি করতে হতো, 30 নম্বর বেশি পেতে হতো, তাহলে +30 করলাম। তাহলে এদিকে দুটো শূন্য কাটা গেল, 25 দুগুণে 50 প্লাস 30 সমান কত হচ্ছে 80 নম্বর, এটা হচ্ছে কি তার 5 নম্বর, ঠিক আছে, এটা হচ্ছে তার 5 নম্বর, অপশান সি হয়ে যাবে কারেক্ট উত্তর। একটি ক্যাম্পে 250 জন ছাত্রের 18 দিনের খাদ্য মজুদ ছিল, যদি আরও 50 জন বাড়তি আসে তবে ওই খাদ্য আর কতদিন চলবে। এই অঙ্কটা আমরা কি করব, m1 d1 এর ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা কি জানি m1 d1 t1 বাই w1, এটা সমান কি, এটা সমান হচ্ছে m2 d2 t2 বাই হচ্ছে কি w2। তাহলে এখানে আমাকে আর বলতে হবে না যে m মানে কি, d মানে কি, t মানে কি। তো এখানে 250 জন ছাত্র বলা আছে, তাহলে সেটা আমাদের কি ম্যানের মধ্যে পড়বে। 18 দিনের খাবার মজুদ ছিল, তাহলে গণিত 18, এটা সমান কি আরও 50 জন বাড়তি আসে, তাহলে প্রথমে 250 জন ছিল, এখন কি হলো 50 জন এক্সট্রা এলো, তাহলে কতজন হলো 300 জন হলো, তাহলে যোগ মানে সমান 300। গণিত কত দিনে চলবে, তাহলে এখানে ধরলাম d দিন চলবে। এবার এটাকে কাটাকুটি করো, অ্যান্সার চলে আসবে। 6 দিয়ে কাটো 5 6 30, 6 দিয়ে কাটো 3 6 18, 5 দিয়ে কাটো 5 5 25, 3 5 15, দিন সমান কত দিন চলবে 15 দিন চলবে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। দুটি সংখ্যার অন্তর 1365, যখন বড় সংখ্যাটি ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয় তখন ভাগফল 6 এবং ভাগশেষ 15 হয়, তবে ছোট সংখ্যাটি কত। তাহলে ছোট সংখ্যা আর আমাদের বড় সংখ্যা বের করতে হবে। ছোট সংখ্যাটাকে যদি আমি x ধরি, ছোট সংখ্যাটাকে আমি যদি x ধরি, আর বড় সংখ্যাটা কত হবে, তাহলে বড় সংখ্যাটা হবে 1365 প্লাস x হবে, এটা হবে বড় সংখ্যা। বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে এই যে বড় সংখ্যাকে ভাগ করা হচ্ছে, ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয়, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলা হয়, ভাজক বলা হয়। বড় সংখ্যাটিকে ভাগ করা হচ্ছে মানে কি আমাদের ভাজ্য, ঠিক আছে, যে সংখ্যাকে ভাগ করা হয় সেটাকে ভাজ্য বলা হয়। তাহলে এখানে আমরা কি জানি যে ভাজ্য সমান কি, এখানে আমাদের একটা ফর্মুলা আছে যে ভাজ্য সমান হচ্ছে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এটা ফর্মুলা। তাহলে এখানে ভাজ্য কোনটা, আমাদের যে সংখ্যা বড় সংখ্যাটিকে ভাগ করছে মানে সেটাই আমাদের ভাজ্য। তাহলে এখানে 1365 প্লাস এক্স, এটা হচ্ছে আমাদের ভাজ্য। ভাজক কোনটা, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, অর্থাৎ ছোট সংখ্যা দ্বারা ভাগ করছে মানে এক্স দ্বারা ভাগ করছে, তখন ভাগফল কত হচ্ছে 6 হচ্ছে, আর ভাগশেষ কত হচ্ছে 15 হচ্ছে, ঠিক আছে। তাহলে এদিকে কত হচ্ছে এই 1365, এদিকে আমরা এটাকে লিখছি 1365 প্লাস 15 সমানের এদিকে গেলে -15 হয়ে যাবে, ঠিক আছে। আর এদিকে 6 গণিত এক্স মানে 6x, আর প্লাস এক্স সমানের এদিকে গেলে -x হবে। তাহলে এটাকে মাইনাস করলে কত হবে, এদিকে হচ্ছে 0, এদিকে হচ্ছে 5, 1350,
আর এটা সমান কত, 6x থেকে একটা x বাদ দিলে 5x, তাহলে x 5 দিয়ে এটা কাটা দাও, তাহলে 5 দুগুণে 10, 5 7 35, 0, তাহলে x সমান কত, x সমান আমরা পেলাম 270। তাহলে এখানে ছোট সংখ্যাটা আমরা ধরেছিলাম, ছোট সংখ্যাটা কত পেলাম, 270 হয়ে যাবে কারেক্ট উত্তর। একটি বস্তুর চিহ্নিত মূল্যের 30% ছাড় পেয়ে এক্স ওই বস্তুটি 8,750 টাকায় বিক্রি করে দেখা গেল যে সে তার ক্রয় মূল্যের থেকে 25% লাভ করেছে, তবে বস্তুটির চিহ্নিত মূল্য কত। এখানে আমাদের এই যে 30% ডিসকাউন্ট বলা আছে, এখান থেকে বিক্রয় মূল্য বলা আছে, এখান থেকে আমরা কিন্তু মার্কেট প্রাইস বের করতে পারবো। এখানে ক্রয় মূল্যের যে 25% লাভ এটার কোনো ভূমিকা নেই, ঠিক আছে। তাহলে 30% ডিসকাউন্ট মানে কত, 30% উঠে কি হলো, তলায় হলো 100, ঠিক আছে। এদিকে 0 0 কাটা গেল। ডিসকাউন্ট বলা থাকলে কি হয়, যে নিচেরটা আমাদের মার্কেট প্রাইস হয়, যে 10 টাকায় কিনে 3 টাকা ডিসকাউন্ট দিয়েছে মানে বিক্রয় মূল্য কত হবে, সেলিং প্রাইস হবে 7 টাকা, কিন্তু এখানে বিক্রয় মূল্য কত, 8,750, তাহলে 7 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত, 8,750। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 7 কে 7, 7 দুগুণে 14, 5 7 35, 1250 হলো। তাহলে এখানে 10 ইউনিটের ভ্যালু বের করলে আমরা কি পেয়ে যাব, মার্কেট প্রাইস পেয়ে যাব। তাহলে এখানে 10 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে 1250-এর সাথে আমরা কি করব, 10কে গুণ করব, তাহলে এখানে কত হচ্ছে, 12,500 হচ্ছে, ঠিক আছে। এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল আমাদের চিহ্নিত মূল্য বা মুদ্রিত মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস। তো এখানে আমাদের চিহ্নিত মূল্যই চেয়েছে, তাহলে 12,500 হয়ে যাবে কারেক্ট উত্তর। এখানে কোনো অপশানই নেই, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে কোনোটিই নয়। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা এত দূর পর্যন্ত। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।